আসসালামু আলাইকুম। তোমরা সবাই যুক্ত আছো এখন আইটেক স্কুলের সাথে। আজকে আমরা ছোট দুইটা টপিক শিখব, সেটা হলো মোমবাতির জ্বলন, পাতন এবং ঊর্ধ্বপাতন জিনিসগুলো কি সেটা। সো চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের মোমবাতির জ্বলন এবং এর অবস্থা কি কি অবস্থা হয় একটা মোমবাতি জ্বললে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে আমাদের জানা লাগবে যে গলন জিনিসটা কি আর জ্বলন জিনিসটা কি। বুঝতে পারছো? আচ্ছা, গলন মানে হলো কোনো কিছুকে আমি তাপ দিয়ে গলাবো, একটা কঠিন পদার্থ সেটাকে আমি তাপ দিয়ে গলাবো, সেটা হলো গলন। আর যে জিনিসটা আমি চোখে দেখতে পারি, যেমন আমি তাপ দিয়ে গলাচ্ছি, এটাকে আমি চোখে দেখতে পাচ্ছি, সেটা হলো ভৌত পরিবর্তন। আর জ্বলন মানে হলো কি, জ্বালানো মানে পোড়ানো। একটা কঠিন পদার্থকে আমি পোড়ালাম বা একটা জিনিসকে আমি পোড়ালাম। এখন এই যে পোড়ালাম, ওরা ভিতরে যেইভাবে পুড়লো বা যেইভাবে যা কিছু হলো, ভিতরে জিনিসগুলো তো আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ যে জিনিসগুলো আমি চোখে দেখতে পাই, আমার চোখের সামনে ঘটছে, সেটা হলো ভৌত পরিবর্তন। যেটা আমি দেখতে পাই না, যেটা অণুর ভিতরে হয়, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। এরপরে হলো যে আমাদের এই মোমটা কিভাবে, আচ্ছা, তো রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন দুইটা জিনিসই আমাদের এই মোমের মধ্যে লক্ষ্য করা যায়। কিভাবে লক্ষ্য করা যায় দেখো, এই যে এটা একটা মোম। এখন মোমকে, একটা কঠিন মোম, এটা মোমকে যখন আমি এখানে তাপ দিলাম, তাপ দেওয়ার পরে ওর এই যে এখানে একটা সুতা থাকে, ঠিক আছে, এই সুতার মাধ্যমে যখন এখানে আগুন ধরলো, এই যে শিখাটা উপরে উঠতে নিল, এইখানে এই তাপের মধ্যে, এই আগুনের মধ্যে কি আছে, ওর কার্বন ডাইঅক্সাইড আছে আর জলীয় বাষ্প আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এইখানে মোম থেকে একটা ধোঁয়া তৈরি হয়, যখন তুমি একটা বাসায় মোমবাতি জ্বালাবে, তখন দেখবে আগুনের সাথে কিছু কার্বন ডাইঅক্সাইড ধোঁয়ার উৎপন্ন হচ্ছে, সেটা হলো গ্যাসীয় মোম। আর এই যে সুতার সাথেই দেখবা নিচে হালকা হালকা করে পানির মতো মোমটা গলে যাচ্ছে, তো এইটা হলো যে বাষ্পীভবন। বুঝতে পেরেছো? বাষ্পীভবন জিনিসগুলা কি, গ্যাসীয় অবস্থা কি, কঠিন অবস্থা কি, তরল অবস্থা কি, এটা আমরা আগের স্লাইডে পড়ে আসছি, আগের টপিকে, অর্থাৎ আমাদের ফার্স্ট যেই সিরিজ ছিল সেটাতে পড়ে আসছে এই অধ্যায়ে। যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, তোমরা প্রথম টপিকটা বা প্রথম স্লাইডটা দেখে আসতে পারো। আমাদের এই সিরিজের প্রথম যে অংশটা ছিল সেটা দেখে আসলে তোমাদের ওইখানে গলন কি, গলনাঙ্ক কি, এরপরে কঠিন তরল, এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারবে। এখানে তরল মোমটা এখানে জমা আছে, আর এই যে মোমটা সলিড মোম, যখন আমি বাজার থেকে মোম কিনে নিয়ে যাব, তখন মোমটা কি পুরো কঠিন অবস্থায় আছে। জ্বালানোর পরে সুতার সাথে দেখবা নিচে অল্প অল্প করে মোমটা গলতে শুরু করছে ধীরে ধীরে। আর যখন শিখা উঠছে এখান দিয়ে, ওইটার মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্পের মিশ্রণ, মানে নির্গমন হচ্ছে, বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলোর ব্যাখ্যাই হলো যে আমরা এখানে ভালো মতো আর একটু দেখতে পারবো যে মোমবাতির জ্বলন একটি কি রাসায়নিক আর ভৌত পরিবর্তন, দুইটাই আমি দেখতে পাই। যেমন আমি চোখ দিয়ে দেখতেছি মোমটা গলতেছে, সেটা কি ভৌত পরিবর্তন। আর মোমের ভিতরে যেই কারণে ও গলছে, সেটা কি রাসায়নিক পরিবর্তন। আর মোম হলো কি একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে হলো যে হাইড্রোজেন আর কার্বন একসাথে যুক্ত হওয়া। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মোম যখন আমাদের এই মিশ্রিত মোম, আমরা কি অবস্থা, কঠিন, গ্যাসীয় আর তরল, তিনটা অবস্থায় কি মোমের মধ্যে দেখা যায়। তিনটা অবস্থা কি কিভাবে দেখা যায়? কঠিন অবস্থা কখন? মোমবাতির মূল শরীরটি কঠিন মোম, যখন আমি মোম বাজার থেকে কিনে নিয়ে আসবো, সেটা কি পুরোপুরি কঠিন। এটি দহনযোগ্য। দহনযোগ্য মানে কি, এগুলা পোড়ানো যায়। জৈব যৌগ বা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন জৈব যৌগ প্রায় একই কথা। এরপরে হলো তরল অবস্থা, দ্যাট মিনস লিকুইড স্টেট। তাহলে শিখার তাপে সলতে, সলতে মানে কি সুতা, আশেপাশের কঠিন মোম গলে তরল মোমে পরিণত হয়। যখন আমি আগুন জ্বালালাম, ওই কঠিন মোমটা কি হলো, গলে আস্তে আস্তে তরলে পরিণত হলো। আর এই তরল মোম সুতার মাধ্যমে উপরের দিকে উঠে আসে। এই যে আমরা আগের স্লাইডে দেখতে পাবো, এই যে সুতার মাধ্যমে উপরের দিকে উঠে যাচ্ছে, এটাই কি আমাদের তরল অবস্থা। বুঝতে পারছো? এই যে এখানে আমরা দেখছিলাম, এই যে এখানে কি তরল মোমটা জমা হয়। আচ্ছা, এরপর হলো গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা জিনিসগুলো কি, শিখার উচ্চ চাপের কারণে, শিখার মধ্যে তো অনেক চাপ থাকে সেখানে, তো অনেক চাপের কারণে তরল মোম বাষ্পে পরিণত হয়ে যায়। যেহেতু ওকে আমি তাপ দিতে আসি, আমরা প্রথম সিরিজে পড়ে আসছিলাম, ওই জিনিসগুলো তুমি আরেকবার দেখে নিতে পারো। উচ্চ চাপের কারণে কি হয়, উচ্চ তাপের কারণে
আচ্ছা, এরপরে হলো যে আমাদের গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা জিনিসটা কি? শিখার উচ্চ তাপের কারণে, শিখার মধ্যে কি যখন আমি তাপ দিয়ে রাখছি, তাপ তো দিয়েই রাখছি, ওইখানে অতিরিক্ত তাপ হচ্ছে, এই তাপের কারণে তরলটা কি হয়, আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যায়, যা মূলত জ্বলন্ত মোমের গ্যাসীয় রূপ। এই যে বাষ্পে পরিণত হলো, এই যে এখানে আমরা দেখতে পাই, এই যে এখানে যেমন বাষ্পে পরিণত হলো, সেটাই কি আমাদের একটা গ্যাসীয় রূপ। এই বাষ্প বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যখন এই যে বাষ্পটা হলো, জলীয় বাষ্পটা, এই যে আমরা এখানে দেখতে পাই, আগের স্লাইডে যদি যাই, এই যে এখানে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পটা আমাদের চারপাশে কি অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আগুন ধরে। যে কোনো আগুন ধরার জন্য অক্সিজেন মাস্ট, অক্সিজেন ছাড়া কখনোই আগুন জ্বালানো সম্ভব না। বুঝতে পারছো? এই হলো যে আমাদের মোমের ব্যাখ্যা। একবার একটু ভালো মতো দেখো, দেখে তুমি নিজে নিজে একটু হ্যান্ড নোট করো, তাহলে তোমার জন্য এটা পরবর্তীতে ইজিয়ার হয়ে যাবে। পরবর্তী স্লাইডে আমরা পড়ব মোমবাতির জ্বলন প্রক্রিয়া। এর আগের স্লাইডে পড়েছিলাম মোমবাতির তিনটে অবস্থা কি কি। এখন আমরা পড়ব মোমবাতির জ্বলন প্রক্রিয়া, কি কিভাবে মোমবাতিটা জ্বলার সময় কি কি হয় সেটা দেখব। প্রথমে গলন হয়। গলন কিভাবে হয়? কঠিন মোমটা গলে তরলে পরিণত হয়। মোমটাকে তাপ দিলাম, তরলে পরিণত হলো। যেহেতু আমি চোখ দিয়ে এটাকে দেখছি, সেজন্য এটা কি ভৌত প্রক্রিয়া বা পরিবর্তন। এরপরে বাষ্পীভবন। বাষ্পীভবন জিনিসটা কি? তরল মোমের উপরে উঠে বাষ্পে পরিণত হয়। যখন তরল মোমটা উপরের দিকে উঠলো আলোর শিখার মাধ্যমে, তখন কি ওখানে একটা বাষ্প জমা হয়। আমরা পরে আসছি আগের স্লাইডটাতেই, আচ্ছা, এরপর হলো দহন। দহন মানে কি? জ্বালানো, পোড়ানো। ঠিক আছে। বাষ্পীভূত মোম, এই যে এখানে যখন বাষ্প হয়ে গেল, এই মোমটা বাতাসের অক্সিজেনের সাথে, আমাদের চারপাশে বাতাস আছে, এই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি করে? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ তৈরি করে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? যখন বাষ্পীভূত মোম বাষ্পর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মানে এই যে বাষ্পীভূত মোমটা যে উপরে উঠে যায়, এটার সাথে আমাদের চারপাশে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, জলীয় বাষ্প উৎপন্ন করে, আলো আর তাপ উৎপন্ন করে। এখান থেকে এমসিকিউ আসে তোমাদের, যে মোমবাতির জ্বলনে কি কি লক্ষ্য করা যায় বা কি কি হয়। এরপরে সহজ কথায় আমরা এই তিনটা জিনিস মনে রাখতে পারি। সেটা হলো, মোমবাতি জ্বললে তা প্রথমে গলে কঠিন থেকে কি হয়? তরলে পরিণত হয়। পরবর্তীতে তরলকে আরও তাপের কারণে পরবর্তীতে গ্যাসে পরিণত হয়, এবং শেষে কিছুটা গড়িয়ে আবার দেখবা মোমটা কি নিচের দিকে পড়ে যায়, তো নিচে জমে যায়। জমে গেলে সেটা আবার কি হয়? তরলে পরিণত হয়। তরল থেকে যখন গ্যাস হলো, পরবর্তীতে ওইখান থেকে দেখবা মোম গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। তার নিচে পড়লে এই যে গড়িয়ে আবার জমে, তাহলে জমলে সেটা কি হয়ে যাবে? জমলে কঠিন হয়ে যায়। তাহলে এই যে তরলটা জমে পরবর্তীতে কি হলো? আবার কঠিন হয়ে শক্ত হয়ে গেল, ওইখান থেকে আবার আরেকটা মোম জ্বালানো যাবে। তো এই হলো যে আমাদের মোমের জ্বলন প্রক্রিয়া, গলন প্রক্রিয়া। এর পরবর্তীতে আমরা পড়ব বাষ্পীভবন জিনিসটা কি, ঘনীভবন জিনিসটা কি। কেন পড়বো এটা? কারণ এটা পড়লে আমাদের পাতন আর ঊর্ধ্বপাতন জিনিসটা খুব ইজিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। বাষ্পীভবন হলো যে, এটাকে ইংরেজিতে বলা হয় ভ্যাপোরাইজেশন। যে কোনো তরলকে তাপ প্রদান করলে, একটা তরল পদার্থ, সেটাকে আমি কি করব? তাপ দিব। তাপ দিলে কি হবে? সেটা বাষ্পে পরিণত হবে। এই প্রক্রিয়াকেই বলা হয় বাষ্পীভবন বা ভ্যাপোরাইজেশন প্রক্রিয়া। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হলো ঘনীভবন। ঘনী মানে কি? ঠান্ডা করা। ঠিক আছে। কনডেনসেশন, বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে, এই যে বাষ্পটা ছিল এটাকে শীতলীকরণ মানে ঠান্ডার মাধ্যমে আবার আমি কি করব? বাষ্প থেকে তরলে পরিণত করব, সেটাকেই বলা হয় ঘনীভবন প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে, এবার চলো আমরা দুইটা জিনিস দেখি। আমাদের প্রথমেই ছিল যে পাতন আর ঊর্ধ্বপাতন। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা এখন আমরা খুব সহজেই জানতে পারবো। পাতন হলো বাষ্পীভবন আর হলো ঘনীভবনের যোগফল। অর্থাৎ বাষ্পীভবন কি ছিল? যে তাপ প্রয়োগ করলে, কোনো তরলকে তাপ প্রয়োগ করলে সেটাকে বাষ্পে পরিণত করব, এবং বাষ্পকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে আমি কি করব? ঘনীভবন করব। আচ্ছা, বাষ্পকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে কি করব? তরলে পরিণত করব। এটাই হলো যে আমাদের পাতন। অর্থাৎ কোনো তরলকে তাপ প্রদান করে তাকে বাষ্পে পরিণত করে পরবর্তীতে বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকেই পাতন প্রক্রিয়া বলা হয়। বুঝতে পারছো? এরপরে হলো যে আমাদের ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন মানে কি?
ঊর্ধ্বপাতন মানে কি? উড়ে উড়ে পাতন করবে সে। মানে কি? কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে বাষ্প হয়, কিন্তু ঊর্ধ্বপাতনে কি হবে? এই যে কঠিনকে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার পরে ও তরলে পরিণত হবে না, ও কি হবে? সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাবে। সেটাই হলো আমাদের ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? তোমাদের বইয়ের মধ্যে ছোট একটা চিত্র দেওয়া আছে এরকম। তো ওইখানে দেখতে পাবা যে এই যে এইখানে আমাদের একটা পাত্র থাকে, একটা নমুনার তরল থাকে, যে কোনো তরল থাকতে পারে, ধরো চিনি পানির মিশ্রণ বা লবণ পানির মিশ্রণ। নিচে আমাদের এই যে এখানে হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, আর এইটা হলো দিয়ে আমাদের থার্মোমিটার, তাপমাত্রা মাপা হয় কতটুকু তাপ এখানে। এরপরে এইখানে একটা শীতক থাকে, কনডেনসার। এখানে একটা শীতক থাকে, শীতক মানে একটা ঠান্ডা করার জন্য একটা কনডেনসেশন থাকে এখানে। এরপরে এইখানে একটা পাত্র থাকে, সেই পাত্রের মধ্যে কি করা হয়? আমাদের তরলটাকে নেওয়া হয়। কিভাবে নেওয়া হয় দেখো, এখানে যখন আমি তাপ দিলাম, এখানে পাত্রের মধ্যে ধরো চিনি আর পানি আছে। তো চিনির গলনাঙ্ক আর পানির গলনাঙ্ক তো সেম হবে না। পানি কখন গলে? কতটুকু তাপ দিলে। চিনি কি ততটুকু তাপ দিলেই গলবে? অবশ্যই না, দুইটার গলনাঙ্ক আলাদা। তো এখানে তাপ দিলে, যতটুকু তাপ দিলে পানি গলবে ততটুকু তাপ দিলাম আমি থার্মোমিটার দেখে। এবার তাপ দিলেও কি হয়ে যাবে? আস্তে 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 বাষ্প হয়ে যাবে। কিন্তু এইখানে মুখটা তো বন্ধ, সেজন্য কি করতে পারে না, উপরে উঠতে পারে না। বাষ্পটা কি করে? এই যে এই নল দিয়ে এই যে এখানে ঠান্ডা করার যে শীতক আছে সেটার মধ্যে জমা হয়। তাহলে বাষ্পটা যে শীতকে ঠান্ডার মধ্যে জমা হলো, জমা হয়ে কি হয়ে যায়? বাষ্পটা আস্তে আস্তে তরল হয়ে যায়, ঠান্ডা হয়ে তরল হয়ে এই পাত্রের মধ্যে পড়ে যায়। তাহলে এই পাত্রের মধ্যে যে পানিটা আসলো সেটা কি একেবারেই বিশুদ্ধ। এজন্য এটাকে বলা হয় পাতিত পানি। দ্যাট মিনস ডিস্টিলড ওয়াটার। তোমরা যদি ল্যাবে যাও, কখনো ল্যাবে গেলে দেখবা একটা পাত্রের মধ্যে লেখা থাকে ডিস্টিলড ওয়াটার। ওটা মানে হলো পাতিত পানি, মানে একেবারেই বিশুদ্ধ, সেটার মধ্যে কোনো ভেজাল নেই। বুঝতে পেরেছো? তো এটা হলো কি আমাদের পাতন প্রক্রিয়া। তো এই ছিল আজকে আমাদের এই ক্লাসের লাস্ট অংশটা। আমাদের আইটেক স্কুলে নির্ধারিত কোর্স ফি আছে, সেটা যদি তুমি দাও, সেই নির্ধারিত কোর্স ফি দিলে তুমি যুক্ত হয়ে যেতে পারবে প্রাইভেট কেয়ারে। সো এতটুকুই আজকে। দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ক্লাসে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।